অত্যাধিক উঁচু শব্দে এক কান চেপে ধরল অরু। কপাল কুঁচকে ফেল নিমেষে। তেতে উঠল তাৎক্ষণাৎ। ক্ষুব্ধ হয়ে রাগান্বিত চওড়া বাক্যের বহিঃপ্রকাশ ঘটালো। সার মতো চিৎকার কেন করছেন? নর্মাল একটা কথা জিজ্ঞেস করেছি বলে কি কানের পর্দা ফাটিয়ে দেবেন আপনি? উত্তর হ্যাভেন নিষ্পলক চোখে চেয়ে থাকে। তার বিমূঢ় অক্ষিরা অরুর খ্যাপাচে মুখ হবে আটকে। পুরুষটির অমন গোলাকার কৌতূহলে চোখ দুটো দেখে খিটখিটে মেজাজে অরু ভ্রু উঁচাইছে। অত্যন্ত ছোট্ট একটা প্রশ্নের জবাব দিতে আপনি এতটা অপারগ? অরুর তীক্ষ্ণ চাহনি কণ্ঠ তীর্যক। হ্যাভেনের গলবিল শুকিয়ে কাঠ, চক্ষু পচে অবিশ্বাস। অরু এরকম প্রশ্ন করবে কোনাক্ষর টের পায়নি। সত্যি তো এই কথা জবাবেও কি বলবে? হ্যাভেন জিভে শুষ্ক অধর ভিজিয়ে অরুর উপর হতে দৃষ্টি সরিয়ে নিল। অন্যদিকে নজর ফিরে প্রত্যুত্তর করল না। হ্যাভেনের চিবুক ধরে নিজের দিকে ফেরাল অরু বিলম্বহীন বিদ্রুপ জবাব দেয়। আপনার গলা কেন কাঁপছে? আমার দিকে তাকে স্পষ্ট বলুন। গলা থেকে অরুর পেঁচিয়ে রাখা হাত সরাতে সরাতে জানালো হ্যাভেন। ছাড়ো, ওয়াশরুমে যাবো। ওর মনক্ষুণ্ণ হয়, চিরবিরিয়ে গর্জে উঠে সহসা কাঁধে শক্ত কামড় বসিয়ে দিল। হ্যাভেন ফ্রি কুচকে তাকায়, সরু চোখে গমগমে কণ্ঠে সুতলা। কামড়াকামড়ি খেলার শখ জেগেছে, বাট আই এম টায়ার্ড। সুস্থ হতে দাও, তারপর দুজন মিলে কামড়াকামড়ির প্রতিযোগিতায় নামবো। ওর পাত্তা দিল না। ব্যাপকভাবে পুনরায় গাড়ি কামড় বসায়। এবারে কামড়টা সহ্য শক্তির বাইরে। দাগ বসে গিয়ে রক্ত ভেসে উঠেছে। হ্যাভেন তাতে দাঁত পেশে সহ্য করলো, কিন্তু অরুকে আটকালো না। শুধু মুখনুস্মৃতি ঘটলো শান্ত বাক্য। কিছুদিন পর পর তোমার মাথায় কি শয়তান ভর করে? দৌড়ে যাও, ব্যথা পাচ্ছে। অরু নিরাশ দম ফেল, ভাবভঙ্গি দায় সারা। আমাকে কতবার কামড়েছিলেন? কুত্তার মতো তীক্ষ্ণ সুচালো দন্ত পাটির ছাপ ফেলে তবেই তো ক্ষান্ত হয়েছেন। এখন কেমন লাগে? প্রতিশোধ নিচ্ছ? যদি বলি হ্যাঁ। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো হ্যাভেন। উচ্চারণ করলো মেঘ মন্ত্র কঞ্চে। কামড় দেওয়া খতম, এখন সরো। সরব না। ভালোবাসেন? অরু ফেস ছুত হয়, হতবাক হ্যাভেন। এই মেয়ের কি হলো আজ? ধানি লঙ্কা এক এক দিন এক এক কথার ঝুলি সাজিয়ে বসে। অরুর গহীন লোচন নজর পড়তে মেরুদণ্ড সোজা করে ফেললো হ্যাভেন। ভেতরে ভেতরে উন্মুক্ত একটা ভাব বাসা বেঁধেছে। চোখে মুখে অদ্ভুত নিস্পৃহা। বিস্ময়ে দুরন্ত পাতার ছোট সরে গেল দুদিকে। শুনেছি মেয়েদের চোখ নাকি খুব ধারালো হয়। তারা যে কোনো ছেলের চোখের দিকে তাকিয়ে অবলীলে বলে দিতে পারে সে ছেলে তাকে কোন নজরে দেখছে। তাহলে আমার অনুমতি নিয়ে এত সংশয় কেন? অরুর কণ্ঠে নিপাত জেদ। মুখে স্বীকার করলে কি হয়? সে অকপটই জানায়। হ্যাভেন স্বীকার করলে বিশ্বাস করবে? মুখের কথাই সব? অবশ্যই। গমগমে গলায় প্রশ্ন ছিল। তাহলে নিখিলের মুখের কথায় বর্তমান আফসোস করো কেন? অরু মিয়ে যায়, ভীত স্পৃহায় গলা ভেজাল। ইতস্তত বিক্ষিপ্ত হলো মন গহীন। এড়িয়ে গেল অযাচিত প্রশ্ন। গজগজিয়ে রেগে আঙুল তুলে এবার অন্যের কথা বাদ দিয়ে আপনার অভিব্যক্তি বন্ধ করুন। জবাব দিয়েছে। অরু ঠোঁটের কোণে এক টুকরো শীতল বাঁকা হাসি খেলে গেল। চোখ দুটো গভীর কুটিরতা তৃপ্ত, যেন আধারের গর্ভে লুকিয়ে থাকা হিংস্র কোনো শিকারী। রাঙা অদরের হাসিতে লুকায়িত হিমশীতল কৌশলের ছায়া, নিষ্ঠুর মন্ত্র ধ্বনি আর মনস্থলের গভীরতম রহস্য। চারপাশে নীরবতা ঘনীভূত হয়ে অরুর হৃদয়ের অন্ধকারে আরো গাঢ় করে তুলল। মনে হচ্ছিল তার ভেতরেই বাসা বেঁধেছে এক চতুর ষড়যন্ত্রকারী, যে সুযোগের অপেক্ষায় গা ঢাকা দিয়ে বসে আছে। গলা খাকারি দিল অরু। কিঞ্চিত দূরে বসরে বসে ছোট এলিয়ে দুর্বদ্ধ হাসলো, কণ্ঠে চটপটে ভাব। ধন্যবাদ বলার জন্য। আসল কথায় আসা যাক। মাঝপথে ফোরন কেটে হ্যাভেন দ্রুত ভ্রু নাচালো। আসল কথা মানে? অরু কঠোর দ্বিধাহীন ভাবে বিরক্তি প্রকাশ করলো তৎক্ষণাৎ। বলার আগেই তো কথা কেড়ে নিলেন। যাকে আপনার থেকে যেচে পড়ে ভালোবাসেন কিনা জানতে চাইনি। ভেবেছিলাম ভালোবাসি বললেও অতীতের সমস্ত কিছু ভুলে জোর করে হলেও আপনার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। সেটা তো আর হবে না। আসল কথা হলো, একটা ছেলের প্রতি আমার একটু একটু ইন্টারেস্ট জন্মেছে। হালকাভাবে ভালোবেসে ফেলেছি আমি ছেলেটাকে। এখন সারা জীবনের জন্য চাই আমি তাকে। একমাত্র আপনি ভরসা। আপনি পারেন ছেলেটাকে আমার করে দিতে। প্লিজ হেল্প মি মিস্টার হ্যাভেন তালুকদার।
আপনি তো দয়াশীল মন আপনার। ইতিমধ্যে ছোঁয়া শক্ত হয়ে উঠেছে হ্যাভেনের, হাত যুগল মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে ক্রোধে, নাকের পাটাতন ফুলেছে অগ্নিশিখার স্ফুলিঙ্গের ন্যায়, পুরো মুখমণ্ডল রক্তিম আবার চেয়ে গিয়েছে, পুরুষালী কঞ্চমণি ঘন আপ ডাউন হচ্ছে। গ্রীবা বাঁকালো হ্যাভেন, নিগুড়ো রক্তিম তির্যক চাহনি বর্তা ভাবলেছেন মেয়েটির উপর। বলিষ্ঠ হাতের করতল ভেলভেট তুলল কোমল শরীরটাকে আচানক টান দিয়ে নিজের ইস্পাত কঠিন বলিষ্ঠ বুকে আশ্রে ফেলল সে। পরক্ষণেই তাকে ডিভানে চেপে ধরলো, তার কিরমিরে মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে ধমকে বলল, হাউ ডেয়ার ইউ সে দ্যাট? লাভ another way in front of me? মেরে ফেলবো ওই ছেলেকে। টেল মি, হু ইজ হিম? রাগত মুখবিরোর দেখে ওরু ঘাবড়ে গেল না, তার চক্ষু সহজ সরল কণ্ঠ নির্লিপ্ত থমথমে। বলবো না। আপনি ক্ষমতাবান বিখ্যাত একজন মানুষ, নিজে নিজে খুঁজে নিন। দায়সারা জবাবে আক্রোশে ফেটে পড়লো হ্যাভেন, চিবিয়ে চিবিয়ে আওড়ালো, খুঁজে নেব। ভার্সিটিতে গিয়ে নতুন কাউকে জুটিয়ে ফেলেছ। ওই ছেলের সাথে যা ঘটবে তার জন্য তুমি দায়ী থাকবে ওরু। ওরু অগোচরে ঠোঁট টিপে চাপা হাসে উত্তর দিল সিরিয়াস ভঙ্গিতে। আচ্ছা। হ্যাভেনের মস্তিষ্ক এলোমেলো, কর্ণ করে বারংবার প্রতিধ্বনি হচ্ছে অরুর অন্য ছেলের প্রতি ইন্টারেস্ট জন্মেছে এবং তাকে ভালোবাসে। হ্যাভেন ক্রোধ সংবরণ করতে উদ্ভ্রান্তের মতো অরুর রক্তলাল ঠোঁটের নিকট এগুতেই অরুর সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, চোখ পাকিয়ে ফুঁসে উঠছে। আপনি না অসুস্থ? হ্যাভেনের ব্যাকুল চিত্ত হতাশ হল, ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে নিরুৎসাহিত হয়ে বলল হাস্যহীন, তোর কি অসুস্থ? এটা এখনো সুস্থ। ঝটপট একটা চুমু খাও, তাহলে অসুস্থতা ফটাফট পেতে হবে। সেই সাথে ওই বদমাস ছেলেটাকে ধরতে হবে। হ্যাভেনের বোর্ড দিকে নজর দেওয়ার স্বাদ মিটিয়ে দেব। তাছাড়া ভুলে যেও না, তোমার জন্য আমার এই হাল। ওরু তোতা পাখির ন্যায় প্রতি উত্তরে ঠোঁটের ডগায়, আপনার জন্য ডিপ্রেশনে ভুগছি আমি, তার বেলা। বলেছি না স্ট্রেস না নিতে। অরুর ঠোঁট উল্টে জানতে চায়, সংসার আমার, আমি না নিলে কে নিবে? আপনার ভালোবাসা সেই বউ। রাগান্বিত চওড়া হাওয়ার দরুন হ্যাভেনের শরীর ফুলে ফেপে উঠেছে, অশান্ত হৃদয়ে ভারাক্রান্ত কটমটিয়ে দাঁতে তহত পিছল। ইচ্ছে করছে রাগে দুঃখে তোমার বৃষ্টি ছোট একটা কড়া ডোসের চুমু খেয়ে বসে। পারে তো শুধু চুমু খেতে আর কামড় দিতে। আর অনেক কিছুই পারি, একটু সুস্থ হতে দাও, তারপর সেটাও দেখাবো। হ্যাভেনকে ঠেলে সরিয়ে অরু উঠে দাঁড়ায়, লতানো কোমর চাপ হেলে দুলিয়ে রুম ত্যাগ করতে করতে কণ্ঠ খাদে টানলো, অতপর ধ্বনিত হলো গভীর বাক্যবহর, বেশি বাড়াবাড়ি করলে কপালে ডিভোর্স ঠুকে দেবো চান্দু। বাকরুদ্ধ হয়ে গেল হ্যাভেন নেত্রদয়, কৌটো ছেড়ে বেরিয়ে আসার উপক্রম, চক্ষুদয় সুকুঞ্চিত করে ভ্যাবলা কান্তার ন্যায় থম মেরে বসে রইল। পরম দুর্ঘটনায় কি ধারালঙ্কার মাথায় স্ক্রু সব ঢিলে হয়ে গিয়েছে? আজকে এত আবল তাবল বলছে কেন? এত সাহস স্পর্ধা কোত্থেকে আসলো? মুহূর্তে অরুর মুখনিসৃত ডিভোর্স শব্দটা শুনে চিবুক চোয়াল কঠিন হয়ে এলো, স্ত্রীয় মনে বিড়ফিড়াল। বেয়াদব নারী, কথা কথা ডিভোর্সের ভয় দেখায়। আল্লাহ তার স্বামীকে বউকে চুমু খাওয়ানোর জন্য বেশি বেশি তৌফিক দান করুন, আমিন। নিখিলের কোনো খোঁজ পেলাম না। লাস্ট লোকেশন ঢাকা মগবাজার ছিল, এখন ফোন বন্ধ, হয়তো সিম ফেলে দিয়েছে। ভালো মন্দ কথা বলার মতিখানে নিখিলের ব্যাপারে জানতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুর মুখনিসৃতে এরূপ আশ্চর্য আশাহত বার্তা চিরবিরে গর্জে উঠল হ্যাভেন। অদরের হাসি উবে গেল তৎক্ষণাৎ, নিজের শীতল চক্ষু ঝোকল মূর্তি আঙ্গার বানিয়ে ফেলল। কিছুটা শক্তি প্রয়োগ করে মুষ্টিবদ্ধ হাতে লিভিং রুমের দেয়ালে ঘুষি মারে, অমনি আঙুলের হাড্ডি ব্যথা টন টন করে উঠে। এতে হ্যাভেনের ভ্রুক্ষেপ নেই, বরঞ্চ ক্রোধে ফুলে পেঁপে হাতের করতল দ্বারা থাবা বসায় সাদা রঙের টাইলসের শোভিত দেয়াল বরাবর। অতঃপর ঝাঁঝিয়ে বলে উঠে হ্যাভেন, সাডেনলি একজন জলজন্ত মানুষ গায়েব হয়ে যেতে পারে না। বর্ডার ক্রস করার পূর্বে যেভাবে হোক তাকে ধরতে হবে। বন্ধু চোখ প্রকট করে আঙুল দিয়ে চিবুক চুলকায় আলতোভাবে, সচল মস্তিষ্ক আগাম সতর্ক সংকেত জানান দিল। অমনি ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে স্ত্রীও নিম্ন ওষ্ঠদর কামড়ে দোল ভাবুকতা সমেত সচকিত হয়ে আওড়ালো, নিখিল এত সহজে বাংলাদেশ ত্যাগ করবে না। আমার অনুমান যদি ভুল না হয়, সে অরুর ক্ষতি করতে চাইবে। নিজে থেকে না চাইলেও ওই বাস্টার্ড আগন্তুকের কথাই করবে। হ্যাভেনের বিস্মিত মুখ, কুণ্ঠায় বিমূর্ত অস্বাভাবিক অবস্থা, সুগভীর লোচনে প্রেয়সীর জন্য আতঙ্ক তপ্ত শ্বাস ভারী
সুধায় অবাক সহিত। এসবের মধ্যে ওরও আসলো কোত্থেকে? বন্ধুর প্রত্যুত্তরে বিদ্যুতের মতো ঠোঁটের ডগায়। নট শিওর, বাট হতেই পারে। ওরকে দাবার গুটি বানিয়ে তোকে ব্ল্যাকমেইল করবে টুটুলকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। সাবধানের মার নেই। চোয়াল শক্ত হয়ে এলো হ্যাবেনের, যেন পাথরের মতো দৃঢ়। ব্যাধিগ্রস্ত হলো উচ্চারণ বক্ষপচ, থমথমে মুখ, চোখের গভীরে জ্বলছে দাহক আগুন, নাকের পাটাগুলো ফুলে উঠেছে, উঁচু চেপে ধরা আঙুলগুলো কড়কড় করে শব্দ তুলছে। আঙুলগুলো এতটাই শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো যে রক্ত চলাচল বন্ধ হয়ে সাদা হয়ে এসেছে। ক্ষিপ্ত গতিতে চোয়াল একবার কচলালো। তার সেই ছোট্ট দৃশ্যই বলে দিল ভেতরের দহন কতটা ভয়ঙ্কর। পুরো শরীরটা ভারী, কি নিঃশ্বাসের তোপে ফুসছে, যেন আগ্নেয়গিরির বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত। কণ্ঠনালী দিয়ে বেরিয়ে এলো এক খ্যাপা তটস্থ গর্জন। অরুর দিকে বিন্দু পরিমাণ নজর দিলে চোখ উপড়ে ফেলবো। একবার হাতে পাই, ওর খাতির যত্ন নিজ হাতে করব। খোঁজ না পেলে সেবা যত্ন কাকে করবি? আগে তার খোঁজ পেতে হবে, বাট খোঁজ পাওয়াটাই মুশকিল। কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে কে জানে, তবে আমাদের চেষ্টা চলমান। জানালা বেলকুনির ফাঁক ফোকর দিয়ে দিয়ে আশেপাশের ঠান্ডা বাতাস পর্যন্ত হ্যাবেনের মনে হলো স্ফুলিঙ্গ। চারিপাশের পরিবেশ আজ বোধহয় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কেমন গুমোট বাতাবরণ, ওর ভেতরে জমে থাকা ক্ষোভ মুহূর্তে যেন বিস্ফোরিত হবে দাঁতে দাঁত পিষে ক্রোধ সংবরণ করছে। মুহূর্তেই পরক্ষণে তীর্যক কঠোর চাহনি নিভে আসে, সেটাই ঠাঁই নেয় শীতলতা। ঘন ঘন রুদ্ধশ্বাস স্বাভাবিক গতি পায়, হাতের মোছো ছেড়ে দেয়। বন্ধুর কথাটা ফেলে দেওয়ার মতো না, অত্যন্ত ভাবনার বিষয়। হাজারো প্রশ্নের দাপাদাপি নিয়ে আকস্মিক হ্যাবেনের গলবিল হতে ধ্বনিত হল অপ্রত্যাশিত বাক্য। অরুর ভার্সিটি অফ করে দেব? ছুটন্ত গমগমে কথায় চমকে উঠল বন্ধু, তড়িৎ মাথা নাড়ল। নিমিষে শালা পাগল হয়েছিস? ওর পড়াশোনা বন্ধ করতে চাইছিস কেন? জোর ভ্রু কুচকে ফেল হ্যাবেন, মুখ বিররে ছেয়ে গেল তীব্র বিরক্তি, মৃদুস্বরে ছুড়ল থমথমে হুঙ্কার। পড়াশোনা অফ করবো কখন বললাম? বাড়িতে পড়া কন্টিনিউ করবে, টিচার লাগলে রেখে দেব, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। ঘোর বিরতিতে জানায় বন্ধু হুড়মুড়িয়ে চড়া কণ্ঠে তর্জন দিল। ঘরবন্দি হয়ে থাকার মতো মেয়ে ওরু নয়, সুতরাং জেদ করিস না। ওর উপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে রেগে উল্টাপাল্টা কিছু করে বসবে, তখন তোর কলিজা এফোর হয়ে যাবে। যার ধকল আমার উপর চাপিয়ে মাথায় উঠে না আসবি, আর আমি সেটা চাইছি না। প্রচণ্ড রাগ হচ্ছে হ্যাবেনের। কি থেকে কি করবে ভেবে পাচ্ছে না, মাংসপেশিগুলো টান টান হয়ে গিয়েছে। গভীর তীক্ষ্ণ চোখ দুটোতে ভয়ঙ্কর ঝলক, ঠিক যেন অতর্কিত ঘটার পূর্বে নেমে আসা স্তব্ধ অন্ধকার। শিরদাঁড়া সোজা হয়ে উঠল, শ্বাস ভারী হয়ে গেল, বুকের ভেতর দাবানো দাউ দাউ করে জ্বলছে। চোখের কোণে অন্ধকার হাসির একটুখানি ছায়া, যেটা আসলে আসন্ন ভয়াবহ ভয়ের তাণ্ডবের পূর্বাভাস। চিন্তিত ভঙ্গিতে হ্যাবেন চায়। ভার্সিটিতে ওর সঙ্গে সিকিউরিটি গার্ড পাঠাবো? পাঠাতে পারিস, তোর যেটা ভালো মনে হয়। হ্যাবেন তৎক্ষণাৎ ক্ষুদ্র মেজাজে বহিঃপ্রকাশ ঘটালো। বন্ধু এমনিতে ওরও আমাকে নিয়ে ইদানিং বেশি ঘাটাঘাটি করছে, গার্ড পাঠালেই পুরো মাথা চিবিয়ে খেয়ে নেবে। ওধর প্রসারিত করে অটো হাসি দিল। হ্যাবেনের ক্ষিপ্রতা উপলব্ধি করতে পেরে সহসা চমৎকার হাসিটা নিভে গেল। প্রতিবাদ করলো নিভু স্বরে। অল্পতেই এত হাইপার কেন হোস? গার্ডের কথা আমি বলেছি? তুই তো বললি। শোন, গার্ড সঙ্গে পাঠানো দরকার নেই। আই মিন গার্ড পাঠাবি আড়ালে, ওর দৃষ্টির অগোচরে, যাতে সে বুঝতে না পারে। ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থাকলো হ্যাপেন। বাম কান হতে ডান কানে ফোন নিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। কিয়ৎক্ষণ পর জানান দিল উদাসীন ভাব। ওকে, নিখিলকে খোঁজার জন্য আরও লোক লাগা। তোকে বলতে হবে না, আই উইল ট্রাই মাই বেস্ট। অরু জানলার পাশে কাউচে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছে। অনেক দিন ঠিক মতো পড়ালেখা হচ্ছে না। ভার্সিটিতে গেলেও একটা দুইটা ক্লাস করে চলে আসে। সামনেই অনার্স তৃতীয় বর্ষ সেমিস্টার পরীক্ষা। নিয়মিত পড়াশোনা না করলে অনেকটা পিছিয়ে যাবে। পাশেই স্টাডি ডেস্ক, তবে চেয়ারে বসে পড়তে ভালো লাগে না তার। বাবার বাড়ি থাকাকালীন সময়েও টেবিলেই পড়তো না, বিছানায় কিংবা সোফায় বসে পড়তো। মেরুদণ্ড বাঁকা করে গোল হয়ে বসে। কিছুক্ষণ পরপর কলম মুখে দিয়ে পড়ার অভ্যাস অরুর। এই বদভ্যাস পরিবর্তন হয়নি। সেই সুবাদে এখন
মুখে কলম গুজে ঠোঁট দিয়ে চেপে ধরে চোখ সুকুঞ্চিত করে পড়ায় সম্পূর্ণ মগ্ন সে। এদিকে অরুর এহেন কাণ্ড হ্যাভেনে অসন্তুষ্ট, নাক মুখ বিকৃত করে রেখেছে। বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে ও। কাজের ফাঁকে আর চোখে অরুকে দেখতে ভুলছে না। ওর ভীষণ রকমের হিংসে হচ্ছে। যেমন তেমন হিংসা নয়, একেবারে মহাসাগরের ন্যায় বিশাল মারাত্মক হিংসা। মুখমণ্ডল জোরে কঠিন রূপ, বারংবার একা একাই কটমটিয়ে দাঁতে দাঁত পিষছে। কেচিত গোলাপি উষ্ঠদয় চূড়াতে ঠেকেছে। চিরবির করে বিড়বিড় করলো শশব্যস্ত। নির্লজ্জ ম্যানারলেস কলম, তোর কি লজ্জা নেই? কোথায় আমার বই ঠোঁটে আমার ঠোঁট থাকবে? সেগুলো তুই স্কচ টেপের মতো চিপকে আছিস। ন্যূনতম লজ্জা থাকা উচিত। দূরে গিয়ে মর বেয়াদব কলম। হ্যাভেন ফের এক পলক চাইল অরুর। এবার কলমের মাথা কামড়াচ্ছে। ব্যাস, হ্যাভেনের দুর্য শক্তি বাদ ভেঙে গেল। তড়াক করে উঠে দাঁড়ায়, ব্যস্ত কদমে ছুটে আসে অরুর নিকট। একদম অরুর পিঠ ঘেঁষে পাশে বসে পড়ল। টান মেরে অরুর মুখ থেকে কলমটা কেড়ে নিল। অপেক্ষা করলো না, পরপর কলমটা খোলা জানলা দিয়ে অদূরে ছুরি মারল। অরুর উপর হাত রেখে নিশ্চুপ হয়ে ভদ্র সেজে বসে থাকলো। ভাবনা এমন যেন কিচ্ছুই হয়নি। পরে ব্যাঘাত ঘটে অরুর, মনোসংযোগ বিচ্ছিন্ন হয়। চকিতে ঘাড় ঘুরালো। রাগে মুখশ্রী রক্তিম আবার ছেয়ে গিয়েছে। রাগান্বিত চোখে থাকায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকা অসহ্যকর লোকটার পারে অমনি দাঁত কিরমিরিতে উঠল মুহূর্তেই। বদমাইশ লোক, দেখছেন না পড়ছি, ডিস্টার্ব কেন করছেন? পড়ো, আমি চুপটি করে বসে থাকবো। চেহারা গুটিয়ে চেয়ে থাকে অরু, ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ে। হ্যাভেনের খামখেয়ালি বরাবরই বিরক্তিকর। রাগান্বিত সুরে বলল, আমার উড়ুর উপর থেকে হাত সরান। হ্যাভেন নিষ্পাপ চোখে চেয়ে হাত সরিয়ে নিল। তবে বিন্দু মাত্র পরিমাণ চলল না, নড়ল না। উজো উরুর কাঁধে চিবুক ঠেকিয়ে পেছন থেকে উদর চেপে ধরল। দু হাতে শক্ত করে ধরেছে হ্যাভেন অরুর এতটা নিকটে অবস্থান করায় অরুর গাড়ি হ্যাভেনের উষ্ণ গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে। মেলি সতা এলোমেলো লাগছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। দেহশ্রী মৃদুভাবে কাঁপছে, অন্তঃপটে কেমন তুফান বলছে। কণ্ঠনালী শুকিয়ে আসছে, কুণ্ঠায় বিমূর্ত হাসপাস লাগছে। হার্টবিট ফার্স্ট হচ্ছে, উতাল পাতাল আইটাই ভাব থামানোর চেষ্টা করছে। মনে হচ্ছে এক্ষুনি হৃৎপিণ্ডটা বাইরে চলে আসবে। নিজেকে তুরন্ত সামলে সময়ের পলকে গজগজিয়ে উঠে অরু ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচি করছে। সে ছাড়ল না ক্ষুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাক পড়লো হ্যাভেনের আদলে। বুঝতে বুঝতে মুখনুসৃতে অল্প স্বল্প রাগের চোটপাট দেখালো। এত বেহায়া কেন আপনি? উদর কি অন্য কারোর? এটা কি আমার শরীরের বাইরে? আমার থেকে দূরত্ব বজায় রাখুন, পড়তে দিন আমায়। বাক্যের জবনিকা টেনে এক ঝটকায় হ্যাভেনের বাঁধন হতে নিজেকে মুক্ত করলো পুনরায়। বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়ে মন দেয়। হতভম্ব হয়ে গেল বিপরীত লিঙ্গের মানুষটা। ওই কলমটাকে তো আনন্দে গ্রহণ করেছে, তাহলে ওকে কেন করলো না? অন্যায়, ঘোর অন্যায়। আক্রোশে ফেটে পড়লো হ্যাভেন। মুখ তীব্র অন্ধকারে ডুবে গেল, সত্তা মনুক্ষুণ্ণ হলো। একটু কাছে থাকলে কি এমন ক্ষতি হয়? মেয়েটা এত পাশে কেন কেন বুঝতে চায় না। অন্তকরণে হাহাকার। ওর বাড়ি কি কণ্ঠে ছুটে চলল বিস্ময়। ওর নির্দয় রমণী, আমি অসুস্থ জানা সত্ত্বেও রীতিমতো ইগনোর করছো, সমস্যা কি? হতবাক হয়ে গেল, হতবিহল অক্ষি পচে জ্যাপ জ্যাপ করে তাকায় ঘন পল বিশিষ্ট হরিণী নেত্রতায় স্থির করলো ভোতা মুখ বানিয়ে রাখা সম্মুখের মানুষের আদলে। হ্যাভেন ক্ষুদ্র চোখে তাকিয়ে চেয়েছিল। নজরে নজর মিলন ঘটালো দুজনের। পরক্ষণেই মেয়েদের মতো মুখ বাঁকিয়ে হ্যাভেন অন্যদিকে চেয়ে থাকে। অরু ফোঁস করে নিরাশ দম ফেলল। ক্ষিপ্র ভাব তুঙ্গে উঠে যায়, চাহনিতে বিরক্ত। ইচ্ছে করছে লোকটার মাথার সব কটা চুল টেনে ছিঁড়ে ফেলতে। খিটখিটে মেজাজে দুর্বোধ্য বুলি আউড়িয়ে ঝঙ্কার তুলল। ফিল দ্য সেম ওয়ে। হোয়াট ইউর প্রবলেম? দেখছেন পড়ছি, তবুও কেন ডিস্টার্ব করছেন? হ্যাভেন পাশ ফিরল, গ্রীবা বাঁকিয়ে তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল নিগুড়ো সেই চাহনি, অথচ অরু চট জলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কন্যায় তীক্ষ্ণ গহীন নেত্র যুগলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চাইলে যেন মৃত্যু দেখে নিজে। সে ফ্রি উচিয়ে তুরন্ত জানালো ভাবলেশীন প্রত্যুত্তর। ডিস্টার্ব কখন করলাম? তুমি পরে কন্টিনিউ করো। অরুর বিরোধ স্বর ব্যাকুল শোনালো। হ্যাভেন আপনি কাছে থাকলে আমার পড়তে অসুবিধা হয়, প্লিজ দূরে যান।
শুনলো না, ফের আলতো ভাবে জড়িয়ে ধরলো এবং ঘোর বিরোধিতা করে প্রতিবাদ করলো তৎক্ষণাৎ। আমি সঙ্গে থাকলে তো পড়াশোনাতেও ফাটাফাটি চলবে, দুজনে রোমান্স করতে করতে খুব ভালো স্টাডি হবে। উচ্চচিত স্বরে চোখে তোলে অরু। চঞ্চল ছোচে গা চালানো উত্তর তৈরি। এতক্ষণে আপনার মস্তিষ্কে হামেশাই রোম্যান্স ঘোরে। ভুলে যাবেন না, একটা ছেলেকে পছন্দ করি আমি। ভালো মুড নিমিষে বিগড়ে গেল হ্যাভেনের। খুশিতে ফুসে উঠে অন্তপট সহসা নিতিয়ে যায়। মুখমণ্ডল অস্তমিত, রবির ন্যায় রক্তিম চোয়াল কঠিন করে অরুর দুই বাহু হস্ত শক্ত করে চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে গমগমে আওয়াজ তুলে এবার পছন্দ করে বের করছি, বিয়ে হয়েছে, স্বামীর অন্য ছেলেকে পছন্দ করো? ওর ছেলে জাহির করে স্বামীকে বলতে লজ্জা করছে না? অরু তোয়াক্কা করলো না, ভাবভঙ্গি দায়সারা চনমনে কণ্ঠস্বর শৃঙ্গে। লজ্জা লাগবে কেন? পছন্দ করা ভালোবাসা কি অন্যায়? স্বামী থাকতে পরপুরুষ আসক্তি হওয়া মারাত্মক অপরাধ। বলেছি একটা ছেলেকে পছন্দ করি, কোন ছেলে সেটা তো আর বলিনি। ক্রোধে জর্জরিত হ্যাভেন ওর বিস্ফোরিত মগজ অরুর কথাটা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হলো না। উদ্গ্রীব হয়ে যান নিজের মতো বলতে লাগলো, ছেলেটা কে বলো আমাকে, নয়তো তার সাথে সাথে তোমার জীবনে নরক বানিয়ে ছাড়বো। অরু একরতি ভয় পেল না আর না সাহস ফুরিয়েছে। চোচে অদ্ভুত শয়তানি হাসে, চক্ষুদয়ের দুষ্টুমির আনাগোনা তিরস্কার করলো নাক ছিটকে। আপনাকে যখন আমি কিছু জিজ্ঞেস করি আমাকে যথাযথ উত্তর দেন না, তখন বলেন অযথা কৌতূহল দেখাচ্ছি। এখন তো আপনিও অযাচিত প্রশ্ন করছেন। বলে দিয়েছি একবার, আপনার থেকে কোনো কিছু বা কোনো কথা জানতে চাইবো না, সুতরাং আপনিও আমার কাছে জানতে চাইবেন না। পারলে নিজে খুঁজে বের করুন ছেলেটাকে, আমায় বিরক্ত করবেন না, সরুন। চোখা নেত্রে চাইল সে, রাজভারী কঞ্চে বেরিয়ে এলো নীরব হুমকি। জানে মেরে ফেলবো। ক্ষমতা আর সাহস থাকলে মেরে দেখান। অরুর কণ্ঠে দৃঢ়তা। হ্যাভেন চটে গেল তৎক্ষণাৎ। অরু জানে হ্যাভেন এখন ওর উপর চওড়া হবে, হয়তো বিদীর্ণ করে হবে নরম চামড়া। হলো তাই। হ্যাভেন অরুর গলদেশে মুখ ডুবিয়ে দিল। কেঁপে উঠল মেয়েটির শরীর। শাস্তি পেতে প্রস্তুতি গ্রহণ করছে। অরুকে স্থির থাকতে দেখে হ্যাভেন ফিকুচকে ফেল। গলা হতে মুখ উঠিয়ে পূর্ণ দৃষ্টিতে চেয়ে এলো নির্বিকারে ভয়হীন অটল চোখ মুখে খিঁচে থাকা কোমল প্রাণ মেয়েটির দিকে। ঝড় ঝাপটার রেশ না পেয়ে অরু আস্তে ধীরে চোখ খুলো। চক্ষু পচে ভেসে উঠছে হ্যাভেনের শূন্য দৃষ্টি। হতবাবু মুখশ্রী তা দেখে বাঁকা হাসল। বিস্মিত হ্যাভেনের মুখ বিরল পরক করে সতর্ক হয়ে গেল। চেঁচিয়ে উঠল আচমকা, কি হলো, মারুন। ছেলেটা বিব্রত হয়। ভাষা ভাষা সুগভীর আখি যুগল এখনো বিহলিত, তবে ভালো মেজাজখানা সুপ্তভাবে চটে যায় বটে। তারা হুড়ো করে অরুকে ছেড়ে পা বাড়ল খাটের নিকট। হৃষ্ট ছিঁচড়ে আওড়ায়। আজকাল বড্ড সাহস বেড়ে গেছে। অরু ফিক করে হেসে ফেললো। পরপর ঠোঁট চেপে ধরলো থামতে। হ্যাভেন হঠাৎই কেমন করে যেন চাইলো আবার। দুর্বদ্ধ দুটো অক্ষি লম্বা শরীরটা আছোয়া কাটে। তীক্ষ্ণ চাহনি অরুর হাস্যজ্জ্বল মুখে বর্তায়। সে এতটা খুশি যেন বিরাট যুদ্ধে জয়লাভ করেছে। হ্যাভেন নিদারুণ অবুঝি দুই লোচনে চেয়ে রইল। হাসছো কেন? সে নিরুত্তর, কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু অজরে মিটিমিটি হাসি। হ্যাভেন কপাল কুঁচকে চেয়ে রইল কিছুক্ষণ, অতঃপর গম্ভীর কণ্ঠে ডাকলো, এদিকে আসো। অরু পরিতোষে নির্দ্বিধায় এগিয়ে গেল, কিন্তু চোখে মুখে নার্ভাসের চিহ্ন। ও যেতেই হ্যাভেন উচ্চারণ করলো মেঘমন্ত্র কঞ্চে। তুমি আমার বউ, তাই সুযোগ দিচ্ছে। একটা কাজ করতে পারলে সব ভুল ক্ষমা করে দিব। মেয়েটা আশ্চর্য হয়, ফ্রি উচ্ছে জানতে চায়। কোনো ভুল করিনি, তাহলে ক্ষমার তো প্রশ্ন আসেই না। আমাকে রেখে অন্য ছেলেকে ভালোবেসে ভুল করেছ। অরু চাপা হাসে মিসরে সুতোয়। কি কাজ করবে? আগে বলুন। অরুর কোমর পেঁচিয়ে কাছে নিয়ে আসে হ্যাভেন। অরু ছটফট করলো না, বাধ্য বইয়ের ন্যায় শান্ত থাকলো। এতে হ্যাভেন ইচ্ছে হোঁচটি খেলো, বক্ষ পিঞ্জরে অস্বস্তিতে বুধ হলো। পরমুহূর্তে ভাবভঙ্গি স্বাভাবিক করে জিজ্ঞাসা চোখে তাকানো মেয়েটার গোছানো চুল ফির গুছিয়ে দিতে দিতে হ্যাভেন জানালো, কাজটা করলে তোমার কৌতূহল একটা সিক্রেট বলবো। অরুর বিষাদে ভরা বিক্ষিপ্ত হরিণ নেত্রদয় চকচক করে উঠল অবুজের মতো। আগে পিছে না ভেবে বলেই দিল, বলুন কি করতে হবে, আমি করব। ভেবে বলছো? অরুর মেলে চিকন দৃঢ় কঞ্চ। হ্যাঁ। হ্যাভেন সম্মোহনী হয়। অরুর মুখের উপর সামান্য ঝুঁকলো, ভনিতা ছাড়া কণ্ঠ কাঁধে নামিয়ে বলল, এনার্জি লাগবে, এটা চুমুক আমার ঠোঁটে।
জাদু ঢালা মোহনীয় স্বরে অরুর থমথমে খায় বাকরুদ্ধ হয় নরম অদর দুই দিকে ছড়িয়ে গেল। নেত্রতায় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। ঘুণাক্ষরও টের পায়নি নির্লজ্জ লোক এত তাড়াতাড়ি তার পুরনো ফর্মে ফিরে আসবে। মেয়েটা অস্বস্তি ঢাকা নিম্নতে ঠোঁট চিপে প্রণত রাখে চিবুক, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে। বুঝলাম না। চুমু দিতে বলেছে। হ্যাবেনের অধৈর্য স্বর অরুর কণ্ঠনালী আস্তে ধীরে বুঝে আসে। কোটিদেশে পুরুষটির বলিষ্ঠ হাতের উষ্ণ বিচরণ এতটুকুতেই কুণ্ঠায় তার মূর্ছা যাওয়ার জোগাড়। আর একটু মুখখানি গলদেশে নামায়। বিলম্বহীন ফের হ্যাবেনের শীতল প্রশ্নে তেরে এলো। কলমটাকে কত যত্ন নিয়ে চুমু খেয়েছিলেন। আমাকে চুমু দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তাজ্জব বনি গেল গোল গোল চোখে সে জিজ্ঞেস করলো অরু। কলমকে কখন চুমু খেলাম? কি সব যে বলেন আপনি! সবসময় ফাজলামো না করলে হয় না আপনার? অত শত বুঝে কাজ নেই। নাও কিসমে। অন্যদিকে ছোট ফুলিয়ে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ে অরু। টান টান কপাল বেঁকে এলো খেঁচে চেয়েও মুখাবেগ গাম্ভীর্য বা ফোটাতে পারল না। সাদা ফকফকে পরিষ্কার দন্ত পাচ্ছে বের করে প্রাণবন্ত উৎসব মুখর হেসে জানান দিল নিজস্ব অভিব্যক্তি। অরু একটা কলমকে আপনার হিংসে হচ্ছে? স্রেফ জেলাসি না, অনেস্টলি আমার ভয়ঙ্কর জেলাসি ফিল হচ্ছে। এবার শব্দ করে হাসলো। কিয়ৎক্ষণ পর হিসড়ে আনা হাসি আড়াল করে আগ্রহ ভরে বলল, লাইক সিরিয়াসলি? নো ডাউট অ্যান্ড নো মোর টক, ফরএভার চুমু খাও। বলে নিচ থেকে উদ্যত হয় অরুর ঠোঁটে চুমু খেতে। অরু চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, বুক কাঁপছে, ছবেগে নিদারুণ কম্পন বক্ষস্থল জুড়ে। ভেতরে অমায়িক অস্থিরতা, বক্ষপট চিপ চিপ বাজছে, করতল নেত্র পল্লব বিধিবাম পিটপিট করছে অচিরেই। পেলব হাত খামচে ধরেছে শ্রীয় অরুর উপর থাকা অন্যার সহ প্লাজোর কাপড় উচ্চাটন জড়া জীর্ণ শরীর মৃদু কাঁপছে। চারজোড়া উষ্ঠপুট ছুঁই ছুঁই ভাব। তখনই দরজা খটখট শব্দ হয়। মোহ গড়ে আটকে থাকা হ্যাবেনের স্তম্ভিত ফিল, বিরক্ত হলো কিছুটা। বুক ফুলে জোরে কয়েকবার লম্বা শ্বাস টানলো। কর্ণ গহ্বরে দরজা খটখট আওয়াজ ভেসে আসতে হকচকিয়ে দৃষ্টি মেলল ওরও। এদিক ওদিক নজর ঘোরায়। পুনরায় দরজার শব্দ হতেই তড়িৎ হ্যাবেন থেকে ছিটকে দূরে সরে যায়। অসন্তুষ্ট মুখ হবে গম্ভীর কণ্ঠে জানতে চাইল হ্যাবেন। কে? ওপাশ হতে ফ্যাসফ্যাসে গলায় সায়র কটাক্ষ করে সাড়া দিল। আমি এক অবলা অসহায় বাচ্চা। ডাকছিস কেন? প্রচণ্ড মেজাজ খারাপ হলো সায়রের। অঙ্কিতার সঙ্গে ফোনে কথা বলছিল, মাখো মাখো একটু প্রেম প্রেম ভাব জমেছিল। ঠিক তখনই সেই মুহূর্তে সায়রা গিয়ে বলল হ্যাবেন অরুকে ডেকে আনতে। রোমাঞ্চকর পরিবেশে তৎক্ষণাৎ সায়রের অদৃশ্য ভাঙাচোরা হৃদয়ের আর্ত চিৎকারে কেঁদে উঠছে। চেহারার নামে আমার বসার ন্যায় অন্ধকার। তারপর থেকে হ্যাবেনের উপর ক্ষেপে আছে, চিবিয়ে চিবিয়ে প্রত্যুত্তর করলো, আমার ঠেকা পড়েছে সেজন্য ডাকছি। রোমান্সে ডিস্টার্ব করলাম বুঝি? সময় পেলেই রোমান্স করার ধান্দা খোঁজো? বেইমান, লজ্জা করে না ছোট ভাইটাকে রেখে একা একা সারাক্ষণ রোমান্স করতে? শায়ের এত তেজ দেখাচ্ছে তো আমার সঙ্গে? অবিশ্বাস্য। এই ধানি লঙ্কার শায়ের হয়েছে নাকি? দুপুর অ্যাক্সিডেন্টের পর থেকে দুজনের একজনেরও কথার ছেঁড়া করা নেই। যে যেভাবে পারছে ঘুরেই পেঁচে তারামি করছে। আমাকে এক প্রকার এড়িয়ে চলছে দুজন। কি চলছে দুজনের মধ্যে? কি চটলা পাকাচ্ছে? বিবাদিত লুটুপুটি খেলো হ্যাবেন। তির্যক চক্ষুদয় বড় বড় করে কাঁচুমাচু ভঙ্গিতে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে থাকা অরুর পানে চাইল এক পলক। অতঃপর চিরবিরে পৌরুষালী গলবিল হতে ধ্বনিত হয় ক্ষুদ্র বাক্য বহর। ফালতু না বকে কি বলতে চাস ক্লিয়ারলি বল। ভাইয়ের রাগত স্বরকে পাত্তা দিল না স্যার। ন্যূনতম সম্মান দেখালো না, বরং বিনম্র সহিত অরুকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ডিনার করতে আম্মু তোমাদের ডাকছে, জলদি এসো। নিশীথের শুনশান নীরবতায় হালকা শিহরণ জাগানো বাতাস বয়ে যাচ্ছে, যেন প্রকৃতির কোমল স্পর্শে কঠিন কোনো প্রতিশ্রুতি লুকিয়ে আছে। চারপাশ নিস্তব্ধ, তবুও কোথাও এক অদৃশ্য সুর বাজে, একটি স্তব্ধতার সুর যা কানে শোনা যায় না, অনুভবের কাঁপন তোলে। বাতাসের চলনে হিমেল ছো, অথচ তার গভীরে লুকিয়ে থাকা উষ্ণতার ইঙ্গিত ধীরে ধীরে জমতে থাকা শীতলতার মধ্যে এক আগুনের কণা বহন করছে। অদ্ভুত এক সহাবস্থান, শীতল উষ্ণ স্থির সঞ্চনশীল নীরব, কিন্তু
বোধের গভীর এক প্রচণ্ড শব্দ তোলার অপেক্ষা। বিশুদ্ধ প্রশান্তিদায়ক বাতাবরণ। আবহাওয়ায় এক রাত্রিরে বাড়ির বাগানে অঙ্কিতা দাঁড়িয়ে আছে। বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ বাতাসে মোমো করছে। সে হাঁটতে হাঁটতে বেলি ফুল গাছের কাছে এসে থামলো। কণ্ঠ খাদে এনে চাপা স্বরে শাহরুখের সঙ্গে ফোনে কথা বলছে।